হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের ইলেকশন প্রসেস। আমরা সকলেই ভোট দিই। ভোটের জন্য আমাদের ইন্ডিয়াতে কী কী প্রসেস ফলো করা হয়, কীভাবে ইলেকশন হয়, এই ইলেকশন প্রসেসটা আমাদের জানা খুবই প্রয়োজন এবং এক্সাম পার্সপেক্টিভে খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আমরা জানি 2024 সালে আমাদের কি লোকসভা ইলেকশন হয়ে গেল এবং আসন্ন নেক্সট ইয়ারে আমাদের কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট লেজিসলেটিভ তোমার ভোট হবে, বিধানসভা ভোট হবে 2026 সালে। তো এই কারণে আমাদের এক্সাম পার্সপেক্টিভে ইলেকশন প্রসেসটা জানা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট এবং সাধারণ জ্ঞান হিসেবে আমাদের খুব জানা এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা জানবো আমাদের ইন্ডিয়াতে কী কী ইলেকশন প্রসেস ফলো করা হয়। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম যেটা আমরা জানবো, একটু বেসিক থেকে শুরু করছি, তারপর ইলেকশন প্রসেসটা আমরা জানবো। প্রথম যেটা জানবো সেটা হচ্ছে কি ডিরেক্ট ডেমোক্রেসি। তো ডিরেক্ট ডেমোক্রেসি জিনিসটা কি, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ডেমোক্রেসি। দুটো জিনিসের মধ্যে পার্থক্য কী? ডিরেক্ট ডেমোক্রেসিটা কি, যেখানে যেসব কান্ট্রিতে মানুষ ডিরেক্টলি ভোট দেয়। সাপোজ একটা গ্রাম সভা আছে, গ্রাম সভাতে কী হয়, সাধারণ মানুষ কিছু পাস করানোর জন্য সাধারণ মানুষ কী করে, ভোট দেয়, ডিরেক্টলি ভোট দেয়। কোনো কিছু একটা সেই জায়গার কোনো একটা সাপোজ কোনো একটা রাস্তা হবে, কোনো কিছু একটা ইন্ডাস্ট্রি হবে, তার জন্য গ্রাম সভা একটা হচ্ছে খুব ছোট্ট একটা এক্সাম্পল ডিরেক্ট ডেমোক্রেসির ক্ষেত্রে। তো সেখানকার কিছু মানুষ পাবলিক যখন কী করে ডিরেক্টলি ভোট দেয় কোনো কিছু পাস করানোর জন্য, সেটাকে আমরা কী বলি, ডিরেক্ট ডেমোক্রেসি বলি। আর ইনডিরেক্ট ডেমোক্রেসিটা কি, ইনডিরেক্ট ডেমোক্রেসি বা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিটা কি, যেখানে কী হয় আমাদের হয়ে মানে পাবলিকের হয়ে রিপ্রেজেন্টেটিভরা কী করে ভোট দেয়। যেমন হচ্ছে এমপি বা এমএলএ কী হয়, এগুলো হচ্ছে আমাদের সাধারণ মানুষের, সাধারণ পাবলিকের কি, এরা হচ্ছে একজন রিপ্রেজেন্টেটিভ। কারণ এদেরকে আমরা ভোট দিয়ে পাঠিয়েছি, পার্লামেন্টে পাঠিয়েছি বা বিধানসভাতে পাঠিয়েছি। ঠিক আছে, তো এরা কী করে পার্লামেন্টে গিয়ে বা লোকসভাতে গিয়ে বা আমাদের বিধানসভাতে গিয়ে তারা কী করে আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে। তারা যখন আমাদের প্রেসিডেন্টের ইলেকশনের জন্য বা ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের জন্য কী করে, তারা যখন ডিরেক্টলি ভোট দেয়, সেটাকে কী বলে, সেটাকে বলে ইনডিরেক্ট ডেমোক্রেসি বা হচ্ছে তোমার কি ইনডিরেক্ট ডেমোক্রেসি বা হচ্ছে তোমার ইনডিরেক্ট বা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। বুঝতে পারা গেল ইনডিরেক্ট ডেমোক্রেসিটা কি আর রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিটা কি। ঠিক আছে, দুটোই একই মানে। আর ডিরেক্ট ডেমোক্রেসিটা কি, যখন পাবলিক সাধারণ মানুষ ডিরেক্টলি ভোট দেয় কোনো কিছু করার জন্য। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের কি, আমরা যখন লোকসভাতে যখন এমপি ইলেকশনের জন্য ভোট দিই, আমরা সাধারণ মানুষ যখন ভোট দিই সেটাকে বলা হয় ডিরেক্ট ইলেকশন। আর ইনডিরেক্ট কি, আমরা যখন এমপিকে ইলেক্ট করে ফেলেছি, সেই এমপি যখন আমাদের প্রেসিডেন্টকে বা ভাইস প্রেসিডেন্টকে ইলেক্ট করার জন্য তারা ভোট দেয়, আমাদের হয়ে ভোট দেয়, পাবলিকের হয়ে ভোট দেয়, সেটাকে কী বলে, ইনডিরেক্ট ডেমোক্রেসি বা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। তাহলে দুটো টার্ম বুঝতে পারা গেল। এরপর যেটা দেখো, কিছু নন ডেমোক্রেটিক কান্ট্রিও আছে, যেমন কি তার মধ্যে সবথেকে বড় এক্সাম্পল হলো কি চায়না কি একটা নন ডেমোক্রেটিক কান্ট্রি। তো চায়না কী হচ্ছে, চায়নাতেও কিন্তু ভোট হয়, কিন্তু সেই ভোটটা কি ফেয়ার হয়, ভোটটা কি ফেয়ার হয় না। ঠিক আছে, ভোটটা কি সঠিকভাবে হয় না, কারণ আগে থেকে কি ডিক্টেটর হিসেবে কাজ করে, আগে থেকে কী হয় তাদের ইলেক্ট হয়েই থাকে, কিন্তু একটা পৃথিবীকে দেখানোর জন্য অন্যান্য কান্ট্রিকে দেখানোর জন্য যে আমরাও ডেমোক্রেটিকভাবে আমরা ইলেক্ট হয়, সেই কারণে তারা একটা ভোটের সিস্টেম করে, কিন্তু তাদের অলরেডি ইলেক্ট হয়ে থাকে। বুঝতে পারা গেল, সেটাকে বলে নন ডেমোক্রেটিক কান্ট্রি। আর কিছু হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি আর নন ডেমোক্রেটিক কান্ট্রির ইলেকশন প্রসেসের মধ্যে কিছুটা পার্থক্য আছে। পার্থক্যটা কি, যেমন হচ্ছে তোমার সাপোজ ডেমোক্রেটিক কান্ট্রিতে কী হবে, কিছু ইলেকশন রুলস থাকে, যে রুলসগুলোকে মেনে কি হয় চলে। যেমন হচ্ছে সাপোজ এক নম্বর রুলস কী হবে, এখানে কী হবে, এলিজিবল ভোটার মানে কি, যে কারা ভোট দিতে পারবে তার জন্য কি একটা তাদের লিস্ট থাকে। ডেমোক্রেটিক কান্ট্রিতে ইলেকশনের কিছু রুলস থাকে, যে ভোটটা কারা দিতে পারে। যেমন আমাদের দেশে কি 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, তারা ভোট দিতে পারবে। ওকে, নেক্সট কী হবে, যে কে ভোটে কন্টেস্ট করতে পারবে, তার জন্য কি আমাদের একটা লিস্ট আছে, আমাদের কনস্টিটিউশনে কিছুটা দেওয়া আছে। তো এটা একটা কি রুলস থাকলো। তারপরে কি, এই যে ইলেকশনটা সুপারভাইজ কে করবে, যেমন আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আছে। তো এই কারণে এই যে কিছু বেসিক রুলসগুলো, যে ইলেকশন যে রুলসগুলো, এই রুলসগুলোকে ডেমোক্রেটিক কান্ট্রিতে একমাত্র দেখা যায়, কিন্তু কি নন ডেমোক্রেটিক কান্ট্রি থেকে এগুলো কি মিসিং থাকে, দেখা যায় না, কারণ তাদের ফেয়ার ইলেকশনই হয় না। বুঝতে পারা গেল, তাহলে ডেমোক্রেটিক কান্ট্রির ইলেকশন আর নন ডেমোক্রেটিক কান্ট্রির ইলেকশনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলাম। এরপর যেটা আমরা দেখবো, আমাদের দেশে দুটো পদ্ধতি ফলো করা হয়। ঠিক আছে, আমাদের দেশে দুটো পদ্ধতিতে ভোট হয়। একটা হচ্ছে কি এফপিটিপি
আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে পিআর বা এফপিটিপি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, আর হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এই দুটো পদ্ধতি কী হয় আমাদের দেশে ভোট হয়। তো আমরা ডিটেলসে এই দুটো পদ্ধতিকে জানবো, কী পদ্ধতি, কীভাবে আমাদের ভোটিং সিস্টেমটা হয়, কারণ এটা আমাদের এক্সাম পার্সপেক্টিভ খুবই ইম্পর্টেন্ট। তো এখন থেকে ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়াল শুরু। যারা ভিডিওটা এখনও পর্যন্ত জুড়ে আছো তারা শেষ পর্যন্ত দেখো, তারা খুব ভালো করে বুঝতে পারবে দুটো ভোটিং সিস্টেমটা কী, কারণ এভাবে আমাদের দেশে ভোটিং সিস্টেমটা হচ্ছে। ওকে, পরবর্তী ভিডিওতে আমরা কোনো একটা ভিডিওতে ইউএসের সাথে আমরা কানেক্ট করে দেবো ইন্ডিয়ার ভোটিং সিস্টেম আর ইউএসের ভোটিং সিস্টেমটা কীভাবে হয়। ওকে, বুঝতে পারা গেল। এরপর যেটা দেখবো তাহলে সেটা কি, এফপিটিপি, যেটাকে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। ওকে, বা এটাকে প্লুরালিটি সিস্টেমও বলা হয়। কী বলা হয়, এফপিটিপি বা হচ্ছে প্লুরালিটি সিস্টেমও বলা হয়। এখানে কীভাবে ভোটিংটা হয়, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে ভোটিং সিস্টেমটা কী হয়, এটাকে তুমি বলতে পারো ডিরেক্ট ইলেকশনও বলতে পারো। ডিরেক্ট ইলেকশন, কারণ কি আমরা সাধারণ মানুষরা, যারা সাধারণ পাবলিক, তারা কি আমরা ভোট দিই, কীভাবে ভোটটা দিই। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমটা কীরকম দেখো, সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা কনস্টিটিউয়েন্সি আছে, সাপোজ আমাদের এটা কান্ট্রি একটা, ঠিক আছে, ইন্ডিয়ার একটা, এটা হচ্ছে কান্ট্রি সাপোজ, ঠিক আছে। তা প্রতিটা রাজ্যে কী হয়, আমাদের কনস্টিটিউয়েন্সি থাকে, ঠিক আছে, আমাদের কি এমপির একটা কনস্টিটিউয়েন্সি থাকে, প্রতিটা রাজ্যে থাকে। ওকে, বুঝতে পারা গেল। তো আমাদের রাজ্যে যেমন 42টা আছে কনস্টিটিউয়েন্সি। তো সাপোজ এই যে কনস্টিটিউয়েন্সিতে কী হয়, এক একজন ক্যান্ডিডেট দাঁড়ায়। তো এই ক্যান্ডিডেট, সাপোজ এই একটা ক্যান্ডিডেট আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোনো একটা তোমার নিলাম, যেমন হচ্ছে ধরো নন্দীগ্রাম, সাপোজ হচ্ছে নন্দীগ্রাম। তো নন্দীগ্রাম কনস্টিটিউয়েন্সিতে 4জন তোমার দাঁড়িয়েছে, যেমন হচ্ছে একজন হচ্ছে টিএমসি থেকে, একজন হচ্ছে কংগ্রেস থেকে, একজন হচ্ছে বিজেপি থেকে, আর একজন হচ্ছে ধরো তোমার আদার্স কোনো ইয়ে থেকে দাঁড়িয়েছে। ওকে, তো 4টে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে। তাহলে এখানে ভোটিং সিস্টেমটা কীভাবে জিতে, সাপোজ 100টা ভোট আছে নন্দীগ্রাম কনস্টিটিউয়েন্সিতে টোটাল 100 জন ভোটার আছে। ওকে, তাহলে 100 জন ভোটার আছে। তো আমরা কি জানি, আমরা সাধারণত কী জানি, 100টা ভোটের মধ্যে যে ক্যান্ডিডেট, এই যে 4টে ক্যান্ডিডেট ভোটে দাঁড়িয়েছে, 4টে ক্যান্ডিডেটের মধ্যে যে ক্যান্ডিডেট সবথেকে বেশি ভোট পাবে সেই ক্যান্ডিডেট জিতে যাবে। সাধারণত আমাদের মনে ধারণা তো হওয়া উচিত এটাই, কিন্তু ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম এটা নয়, ঠিক আছে। আমাদের রাজ্যে বা আমাদের কান্ট্রিতে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম যেটা ফলো করা হয় সেটা এই পদ্ধতিতে চলে না, মেজরিটি ভোটে চলে না। কীরকম দেখো, সাপোজ 50% ভোটে চলে না, 50% ভোটে চলে না, কারণ কি, যে আমরা জানি 100-এর মধ্যে যে 50+1 মানে হচ্ছে 51 যে ভোট পেয়ে যাবে, সে তো জিতে গেল। এইভাবে তো হওয়া উচিত, কিন্তু এরকম হয় না। কীরকম হয়, সাপোজ ক্যান্ডিডেট এ টিএমসি এখানে ভোট পেয়েছে তোমার 40টা। ওকে, এখানে কংগ্রেস ভোট পেয়েছে তোমার হচ্ছে 30টা, বিজেপি ভোট পেয়েছে তোমার 20টা, আর হচ্ছে তোমার আর আদার্স পেয়েছে তোমার 10টা। তাহলে দেখো এখানে কি অ্যাকচুয়ালি কি 51, মানে আমরা কি জানি 100-এর অর্ধেকের থেকে বেশি, মানে 51 ভোট যে পাবে সে জিতবে, কিন্তু এখানে একটা ক্যান্ডিডেটও কী হয়েছে 51টা ভোট পায়নি। সবথেকে হাইয়েস্ট টিএমসি পেয়েছে 40টা, তারপরে কংগ্রেস পেয়েছে 30টা, বিজেপি পেয়েছে 20টা এবং আদার্স পেয়েছে 10টা ভোট। তাহলে এখানে একজনও মেজরিটি পায়নি, তারপরেও কি আমাদের এখানে কি টিএমসি কি এখানে উইন হয়ে যাবে। কারণটা কি, মেজরিটি ভোট পেয়েছে, কিন্তু কী হয়েছে 50%-এর উপর ভোট পায়নি, তারপরেও কি জিতে যাবে। কারণটা কি, কারণটা হচ্ছে দেখো এখানে দেখো এই পদ্ধতিটা হচ্ছে এটাই। এখানে দেখো 20 আর 30 কত হয়, 50 + 10 মানে 60, মানে এই যে কনস্টিটিউয়েন্সি আছে, মানে 60 জন মানুষ, এখানকার মানুষের মধ্যে 100 জন টোটাল যদি ভোটার থাকে, 100টা ভোটারের মধ্যে 60 জন ভোটার কি টিএমসির এগেনস্টে আছে, তারপরে এখানে কি টিএমসি উইন হয়ে যাচ্ছে। ওকে, বুঝতে পারা গেল। এটাই হচ্ছে আমাদের এফপিটিপি সিস্টেম। এফপিটিপি সিস্টেমে কী হয়, এখানে পার্সেন্টেজ অফ ভোট দেখা হয় না। এখানে যদি পার্সেন্টেজ দেখা হয় তাহলে 60% ভোট কী হচ্ছে, টিএমসির এগেনস্টে যাচ্ছে, 40% ভোট হচ্ছে টিএমসির হয়ে ভোট হয়েছে। তাহলে কি, এই যে টিএমসি পার্টির হয়ে 40% ভোট হয়েছে, কিন্তু টিএমসির এগেনস্টে কত পার্সেন্ট ভোট, 60% ভোট হয়েছে, তারপরেও কি টিএমসি উইন হচ্ছে। এখানে কি, সেই জন্য আমরা এখানে সিট হিসাবে দেখি, এখানে আমরা মেজরিটি ভোট হিসাবে দেখি, আমরা পার্সেন্টেজ অফ ভোট হিসাবে দেখি না আমাদের কান্ট্রিতে। সেই জন্য এই পদ্ধতিটিকে বলা হয় এফপিটিপি। তাহলে ক্লিয়ারলি এখানে বুঝতে পারলে। আরেকবার ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের কান্ট্রিতে কী ফলো হয়, পার্সেন্টেজ অফ ভোট ফলো করা হয় না, পার্সেন্টেজ অফ ভোট নট ফলোড, ঠিক আছে। কে কত পার্সেন্ট ভোট পেয়েছে তার বেসিসে আমাদের কি ক্যান্ডিডেট উইনিং ডিসিশন নেওয়া হয় না। কীভাবে ডিসিশন নেওয়া হয়, এখানে এ 40 পেয়েছে, এ 30টা ভোট পেয়েছে, 20টা ভোট পেয়েছে, 10টা ভোট পেয়েছে, তাহলে হিসাব মতো 60টা ভোট কিন্তু এর এগেনস্টে, কিন্তু 40টা ভোটই জিতে যাচ্ছে।
বুঝতে পারা গেল? তাহলে এখানে কি, যে আগে মেজরিটি পাচ্ছে, যে সবথেকে বেশি, মানে এই 4টে ক্যান্ডিডেটের মধ্যে যে সবথেকে বেশি মেজরিটি পাচ্ছে সে হয়ে গেল উইনিং ক্যান্ডিডেট। বুঝতে পারলে? এখানে হচ্ছে মেজরিটিতে চলছে। ওকে, মেজরিটি ভোট যে পাবে সেই হয়ে গেল উইনিং। নট পার্সেন্টেজ অফ ভোট। পার্সেন্টেজ হিসাব মতো 60% ভোট কি টিএমসির এগেনস্টে পড়েছে, কিন্তু তারপরেও কি টিএমসি এখানে উইন হচ্ছে, কারণ কি এখানে মেজরিটি ভোট পেয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বা প্লুরালিটি সিস্টেম বলা হয় এটাকে। বুঝতে পারা গেলো জিনিসটা? ক্লিয়ার হলো? এটা কোথায় কোথায় ফলো করায়? যেমন হচ্ছে আমাদের লোকসভা ইলেকশনে ফলো করায়, আমাদের কি স্টেট লেজিসলেটিভ যে ইলেকশন হয়, মানে বিধানসভার ইলেকশন প্লাস হচ্ছে লোকসভার যে ইলেকশন হয়, সেই ইলেকশনে কি এই পদ্ধতিটা ফলো করায়। ওকে, এটাকে এই পদ্ধতিটার নামটা কী বলছে? এই পদ্ধতিটার নাম হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। তো এক্সামে আসতেই পারে যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম কোন ভোটের ক্ষেত্রে ফলো করায়, এবং আমরা পদ্ধতিটাও বুঝতে পারলাম কীভাবে ভোটিং সিস্টেমটা হয়। ওকে, যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, দেখো যখন 1984 সালে ভোট হয়েছিল, 1984 ভোট হয়েছিল, সেখানে রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার হয়েছিল, সেখানে টোটাল কংগ্রেস সিট পেয়েছিল 415টা। ঠিক আছে, কংগ্রেস সিট পেয়েছিল 415টা, কিন্তু পার্সেন্টেজ অফ ভোট কত ছিল? অনলি 48%। তার মানে কি 52% কি রাজীব গান্ধীর এগেনস্টে ছিল, রাজীব গান্ধী কংগ্রেস গভর্নমেন্টের এগেনস্টে ছিল। অনলি 48% ভোট পেয়ে জিতে গেছিলো। কি সিট সংখ্যা কত হবে? 415। আর আমরা জানি আমাদের সিট সংখ্যা কতটা? টোটাল 543 সিটস হচ্ছে, বা 543 সিটস। ওকে, তাহলে 543 সিটসের মধ্যে কি 415টা সিট কী হয়েছে? কংগ্রেস জিতে গেছিলো, কিন্তু ভোট পার্সেন্টেজ কী ছিল? অনলি 48%। তাহলে কি আমাদের পার্সেন্টেজ অফ ভোট দেখা হয় না, আমাদের কিন্তু মেজরিটি দেখা হয়, মেজরিটি অফ সিটস। ঠিক আছে, যে আগে মার্জিনটা ক্রস করতে পারবে সেই হয়ে গেলো কি উইনার। ওকে, সেই জন্য এটাকে কী বলে? ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। তো এটা এরপর থেকে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলো। নেক্সট যেটা দেখবো আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে কি পিআর সিস্টেম বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম। ঠিক আছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভটা কি? এটা কোন কোন ক্ষেত্রে ফলো করা হয়? যেমন আমাদের প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে, ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে, আর রাজ্যসভা ইলেকশনের ক্ষেত্রে, এই 3টে ইলেকশনের ক্ষেত্রে কি আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেমটা ফলো করা হয়। ওকে, তাহলে 3টে ইলেকশন কি? একটা হচ্ছে প্রেসিডেন্ট, একটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, একটা হচ্ছে রাজ্যসভা ইলেকশনের ক্ষেত্রে। আর তোমার ফার্স্ট এফপিটিপিটা কী দেখলাম? দেখলাম লোকসভা এবং বিধানসভায় তোমার ভোটের ক্ষেত্রে কী দেখলাম? এফপিটিপি পদ্ধতি ফলো করা। তাহলে এবার এই পদ্ধতিটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এটা একটু কমপ্লেক্স আছে, ভালো করে ভিডিওটা ভালো করে দেখো। এই পদ্ধতিটা জানা খুবই প্রয়োজন, কারণ এটা আমাদের এক্সামে বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে কোশ্চেন আসে। এই পদ্ধতিটা কী বলে? এই পদ্ধতিটা কী হচ্ছে? এই পদ্ধতিটা হচ্ছে বলছে পার্টি গেটস সেম প্রপোর্শন of votes, same proportion of seats as same proportion of votes। মানে কি? মানে পার্টিতে এখানে কি হচ্ছে? এখানে আমরা কি দেখলাম? ভোট পার্সেন্টেজ আলাদা আর সিটটা আলাদা। এখানে কি হবে? ভোট পার্সেন্টেজও যেটা পাবে আর সিটটাও কি সেম হবে, দুটোই সেম হবে। তাহলে আমরা এফপিটিপিতে দেখলাম ভোট পার্সেন্টেজ আলাদা, আর কিন্তু পার্সেন্টেজটা আলাদা আর সিটটা আলাদা। ওকে, কিন্তু এখানের ক্ষেত্রে কী হবে? ভোটের পার্সেন্টেজও সেম হবে এবং ভোটিং সিটসও সেম হবে। কীভাবে হয়? এবার এটা একটু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। সাপোজ এখানে এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেমটা, এটা অন্যান্য কান্ট্রিতে ইউজ করা হয়। ঠিক আছে, অন্যান্য কান্ট্রিতে আমরা যেমন এফপিটিপি ফলো করি, অন্যান্য কান্ট্রিতে যেমন হচ্ছে ইসরায়েলের ক্ষেত্রে, ঠিক আছে, ইসরায়েলের ক্ষেত্রে এই পদ্ধতিটা ফলো করা হয়। তো এরা কী করে? এফপিটিপি মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম ফলো করে। তারা কি এখানে কী হয়? ওখানে যখন ভোট দিতে যায়, ভোট দিতে গেলে ওখানে পার্টির নাম থাকে। সাপোজ টিএমসি পার্টি আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে। ঠিক আছে, আমাদের যেমন কী হয়? আমরা যখন ভোট দিই আমাদের কি ক্যান্ডিডেটের নাম থাকে। যেমন হচ্ছে ধর মমতা ব্যানার্জি বা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ। ঠিক আছে, এরকম ক্যান্ডিডেটের নাম থাকে। কিন্তু ওখানে কি থাকে? যখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ হবে, এটা অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে বলছি, যেমন ইসরায়েলের ক্ষেত্রে বলছি, এটা ওখানে কি টিএমসি পার্টির নাম থাকবে, ওখানে কংগ্রেসের নাম থাকবে, বিজেপির নাম থাকবে, পার্টির নাম থাকবে, ওখানে কোনো পার্টিকুলার ক্যান্ডিডেটের নাম থাকবে। তাহলে যখন কোনো পাবলিক ভোট দিতে যাবে, তখন ডিরেক্টলি কি পার্টিকে ভোট দেবে, এই পার্টিকে ভোট দিল, বা এই পার্টিকে ভোট দিল, বা এই পার্টিকে ভোট দিল। আমরা কী করি? আমরা ক্যান্ডিডেটকে ভোট দিই। তাহলে ইসরায়েলের ক্ষেত্রে কী হয়? তারা কী করে? তারা ডিরেক্টলি পার্টিকে ভোট করে, তারা কোনো ক্যান্ডিডেটকে ভোট করে না। ওকে, তো এবার তাদের পদ্ধতিটা কীরকম হয়? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সাপোজ টিএমসি পার্টি থেকে টোটাল 100টা সিট আছে ওদের লোকসভাতে। সাপোজ আমি বলছি, মানে কম্পেয়ার করছি, ওটা বলছি লোকসভা সাপোজ। তো ওদের 100টা টোটাল সিট আছে। টিএমসিকে পেলো হচ্ছে 30টা, কংগ্রেস পেলো হচ্ছে 30টা, আর বিজেপি পেলো 40টা। তাহলে কি এরা পার্সেন্টেজে ভোট পেলো? ঠিক আছে, এই পার্সেন্টেজে ভোট পেলো, তো এদের সিটও হবে 30টা,
এদের সিট হবে 30টা, এদের সিট হবে 40টা। আর যখন গভর্নমেন্টটা তৈরি হবে, টোটাল 3টে মিলিয়ে কোয়ালিশনের গভর্নমেন্ট তৈরি হবে। মানে টিএমসি থেকে 30 জন থাকবে, কংগ্রেস থেকে 30 জন থাকবে, আর বিজেপি থেকে 40 জন থাকবে, দিয়ে টোটাল 100 মেম্বার থাকবে ওখানে। তাহলে এই যে গভর্নমেন্টটা তৈরি হবে, গভর্নমেন্টে কী হবে? ইনস্টেবল গভর্নমেন্ট তৈরি হবে। ইনস্টেবিলিটি থাকবে, স্টেবিলিটি থাকবে না, কী হবে? ইনস্টেবল থাকবে। এই গভর্নমেন্ট এটা কি উইক হবে? এই যে গভর্নমেন্টটা তৈরি হবে ঠিক উইক তৈরি হবে একটা, বুঝতে পারবেন? কারণ কি? আইডিওলজি ম্যাচ করবে না, টিএমসির সাথে কংগ্রেসের সাথে বিজেপির তিনজনের কি আইডিওলজি ম্যাচ করবে না, তাই যে কোনো ডিসিশন নিতে যাবে তিনজনের মধ্যে মতবিরোধ হবে। ওকে, বুঝতে পারতাম? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভসের ক্ষেত্রে কী দেখলো, অন্যান্য কান্ট্রি যেমন ইসরায়েলের ক্ষেত্রে কী হয়, তারা কী করে? তারা ডিরেক্টলি পার্টিকে ভোট করে। তারা কী করে ডিরেক্টলি? আমি কী দেখলাম, তারা ডিরেক্টলি কি পার্টিকে ভোট করে, নট ক্যান্ডিডেট। আমরা যেমন ক্যান্ডিডেটকে ভোট করি, আমরা দেখি আমাদের কনস্টিটিউয়েন্সিতে টিএমসি পার্টি থেকে কোন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, বিজেপি থেকে কে দাঁড়িয়েছে, কংগ্রেস থেকে কে দিয়েছে, বা অন্যান্য আদার্সকে দাঁড়িয়েছে। ঠিক আছে, এইভাবে কী করে আমরা, আর কোনো ক্যান্ডিডেট পছন্দ না হলে কী হয়, আমরা কী করে নোটাতে কি ডিরেক্টলি দাবিয়ে দিই। তো এটাই হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ আর এফপিটিপির মধ্যে পার্থক্য। কিন্তু আমাদের দেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভটা আবার একটি অন্যরকমভাবে ইউজ করা হয়। কারণ ইন্ডিয়ার জানো তোমার কি কনস্টিটিউশন অনেক বড়। ওকে, তো সেই কারণে আমরা যেটা ফলো করি, আমরা একটু আলাদা রকম ফলো করি। এবার আমরা কীভাবে ফলো করি, আমরা এটা কী করি, আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভটা কি, আমরা পিআর সিস্টেমটা কী করি, প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে, ভাইস প্রেসিডেন্টে, আর একটা কি রাজ্যসভা ইলেকশনের ক্ষেত্রে ইউজ করি। রাজ্যসভার ক্ষেত্রে কি আমরা কী করি, ইউজ করি। তো এটা কীভাবে আমরা ইউজ করি, তাদের থেকে আমাদের কীভাবে আলাদা, সেটা এবার আমরা ভালো করে দেখবো এবং ভালো করে বুঝবে। ওকে, চলো শুরু করা যাক। জিনিসটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ ক্ষেত্রে এরকম, সাপোজ আমাদের রাজ্যসভার ইলেকশন হচ্ছে কোনো একটা স্টেটের রাজ্যসভা, এইটা স্লাইডে দেখো, কোনো একটা স্টেটের, সাপোজ একটা স্টেটের হচ্ছে 200টা টোটাল কী আছে, 200টা টোটাল সিট আছে। কোথায় সিট আছে? বিধানসভাতে। আমাদের যেমন হচ্ছে 294টা সিট আছে। ওকে, আমি একটা 200টা মানে করে নিলাম। ওকে, সেখানে রাজ্যসভা সিট আছে টোটাল 4টে। ওকে, রাজ্যসভা সিট আছে টোটাল 4টে। এখানে একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে তোমার টোটাল ভোটস পোল্ড বাই হচ্ছে ডিভাইড বাই টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট টু বি সিলেক্টেড প্লাস 1। মানে টোটাল আমাদের বিধানসভা সিট, সাপোজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল বিধানসভা সিট কত? 294টা সিট। আমাদের কতগুলো রাজ্যসভার সিট আছে? রাজ্যসভার সিটটা কি ফিক্সড থাকে, রাজ্যসভার সিটটা কি 16টা, প্লাস হচ্ছে 1, আর এদিকে হচ্ছে প্লাস 1, এর সাথে প্লাস 1। এইটা হচ্ছে সূত্র। যে কোনো স্টেটের ক্ষেত্রে, যে আমাদের রাজ্যসভার ইলেকশনের ক্ষেত্রে কতগুলো ভোট পেতে হবে, একটা ক্যান্ডিডেটকে কতগুলো ভোট পেতে হবে, সেটা জানার জন্য সেই রাজ্যের, সাপোজ আমরা মহারাষ্ট্র দেখব, মহারাষ্ট্রের সাপোজ মনে হচ্ছে 288টা, 288 যদি বিধানসভা সিট থাকে। ওকে, 288টা বিধানসভা সিট যদি থাকে, তাহলে তার, আমার মনে পড়ছে না ঠিক, তাও বলে দিচ্ছি। সাপোজ ওদের হচ্ছে 16টা, আমি ধরে নিলাম 16টাই হচ্ছে তাদের রাজ্যসভার সিট। ওকে, তার সঙ্গে কি আমরা 1 অ্যাড করব, আর তার এর টোটালের সঙ্গে 1 অ্যাড করব। এইভাবে কি আমরা একটা ভ্যালু বের করবো। সেই ভ্যালুটা কী হবে, একটা ক্যান্ডিডেটকে উইনিং করার জন্য এতগুলো ভোট পেতে হবে। যেমন এখানে এক্সাম্পলে দেখো, সাপোজ কোনো একটা স্টেটের টোটাল 200টা কি আছে, তোমার বিধানসভায় সিট আছে, আর সেই রাজ্যের টোটাল হচ্ছে 4টে হচ্ছে কি, 4টে কি হচ্ছে টোটাল রাজ্যসভার সিট আছে, ফিক্সড আছে। তার সঙ্গে 1 অ্যাড করেছি এবং টোটালটার সঙ্গে 1 অ্যাড করে দিলাম, তাহলে কি 40 + 1 মানে 41টা। মানে 4জন ক্যান্ডিডেটকে, এই যে 4জন ক্যান্ডিডেটকে টোটাল জিততে হলে 41টা ভোট পেতে হবে। 41টা করে ভোট পেলে সে কি জিতে যাবে, সে জিতে কি রাজ্যসভায় সে রাজ্যসভা যাওয়ার জন্য সে কি সিলেক্ট হয়ে গেলো। বুঝতে পারা গেলো? যেমন দেখো এখানে দেখো, এখানে টোটাল 4টে সিট আছে, 4টে সিটের জন্য 8জন কি ক্যান্ডিডেট কি ভোটে দাঁড়িয়েছে। ওকে, তার মধ্যে প্রথমে কী হয়ে গেছে দেখো, প্রথমে তিনজন কী হয়েছে, প্রথমে 3জন 40টা মার্জিন কি ক্রস করে ফেলেছে, 3জন কি ইলেক্ট হয়ে গেছে। একজনের হয়নি, একজন একই হয়েছে 39টা আটকে গেছে, একজন কি 8টা পেয়েছে, একজন 10টা, 12টা, 5টা। এরপর কি হয়, যে সব থেকে লোয়েস্ট, সব থেকে যে কম যে ভোটটা পেয়েছে, যেমন দেখো এখানে হচ্ছে যে ক্যান্ডিডেট আছে, সে সব থেকে কম ভোট পেয়েছে। কতটা ভোট পেয়েছে? 5টা ভোট পেয়েছে। ঠিক আছে, তো কী হবে তারপরে কী হবে, এখানে দেখলাম আমরা 3টে ক্যান্ডিডেট পেয়েছি, একটা ক্যান্ডিডেট এখনও পর্যন্ত আমাদের বাকি আছে। তাহলে এই একটা ক্যান্ডিডেটকে আমরা কীভাবে আমরা সিলেক্ট করব, তার জন্য দেখো যে যে ক্যান্ডিডেটটা, যে ক্যান্ডিডেটে 5টা ভোট পেয়েছে, 5টা ভোটের মধ্যে এর প্রেফারেন্স দেখাবে, প্রেফারেন্স সিস্টেম, এটাকে বলা হয়, আরেকটা বলা হয় প্রেফারেন্স লিস্ট। মানে কি, যে ক্যান্ডিডেটকে যখন ভোট দিয়েছে সাধারণ মানুষ, যারা ভোট দিয়েছে, সাধারণ মানুষ বলছি, যে এমএলএরা ভোট দিয়েছে, ঠিক আছে, তারা কি এর সেকেন্ড প্রেফারেন্স দেখবে, সেকেন্ড প্রেফারেন্সে যে সব থেকে বেশি ভোট পেয়েছে তার কাছে কি অ্যাড হয়ে যাবে। সাপোজ এখানে 39টা ভোট ডি পেয়েছে, তো এর সেকেন্ড প্রেফারেন্সে 39 মানে থেকে যে সেকেন্ড প্রেফারেন্স আছে সেটাকে এখানে অ্যাড হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে কি সে জিতে যাবে। ওকে, আরেকটা সহজভাবে বোঝাচ্ছি, এটাকে বলা হয় সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। যেমন আমাদের
প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। একটা ভালো করে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, দেখো প্রেসিডেন্টের ইলেকশন হচ্ছে, সাপোজ প্রেসিডেন্টের ইলেকশন হচ্ছে, তো প্রেসিডেন্টের ইলেকশনের জন্য আমরা জানি একজনই প্রেসিডেন্ট হবে, তিনটে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, এ, বি আর সি, তিনটে ক্যান্ডিডেটকেই ভোটে দাঁড়িয়েছে। ওকে, টোটাল হচ্ছে ভোট, সাপোজ আমি ধরে নিলাম 100, 100টা হচ্ছে টোটাল ভোট আছে। ওকে, এমপি আর এমএলএ মিলে টোটাল 100, 100 জন এমপি আর এমএলএ মিলে আছে আমাদের, 100 জন মেম্বার মিলে ভোট দেবে এবং এবিসি তিনটে ক্যান্ডিডেটের মধ্যে একজনকে আমাদের প্রেসিডেন্টকে ইলেক্ট করতে হবে। ওকে, এবার ভোটিং সিস্টেমটা কীভাবে হবে দেখো, সাপোজ প্রথম প্রেফারেন্সে ভোট দিল, এটা হচ্ছে প্রেফারেন্সের ভোট, এরকম এইভাবে প্রেফারেন্স থাকবে, একজন ক্যান্ডিডেট যাবে, একজন ক্যান্ডিডেট যাবে, এখানে দেখাচ্ছি, এটা ধরো প্রেফারেন্স সিস্টেম, একজন ক্যান্ডিডেট যাবে, এখানে এ, এখানে বি, এখানে সি। ওকে, একজন ক্যান্ডিডেট গিয়ে সাপোজ বিকে 1 নম্বর প্রেফারেন্স দিল, একে দিল 3 নম্বর আর সিকে দিল 2 নম্বর। ওকে, এটা গেল 1 নম্বর। দ্বিতীয়জন গিয়েও একে দিল ধরো 2 নম্বর প্রেফারেন্স, একে দিল ধরো 3 নম্বর প্রেফারেন্স, একে দিল 1 নম্বর। তারপর আরেকজন গেল ভোট দিতে, সে ধরো একে দিল তোমার 1 নম্বর প্রেফারেন্স, একে দিল 2 নম্বর প্রেফারেন্স, একে দিল 3 নম্বর, এরকম করে প্রেফারেন্স দেবে। সবাই 100 জন ক্যান্ডিডেটই যাবে, 100 জন মেম্বারই যাবে, 100 জন মেম্বার গিয়ে এরকম এবিসিকে প্রেফারেন্স দেবে যে আমি একে 1 নম্বরে চাই, একে 2 নম্বরে চাই, একে 3 নম্বরে চাই। কারণ আমাদের সবারই একটা কি পছন্দ থাকে, আমার পছন্দ বিকে প্রথমে, তাই বিকে আমি 1 নম্বরে রাখলাম, একে 2 নম্বরে রাখলাম, যে একে আমার দ্বিতীয়, যদি বি না হয় তাহলে যেন এ হয়। তারপর আমার সিকে সবথেকে পরে পছন্দ হচ্ছে সিকে, তাই জন্য সিকে 3 নম্বর দিলাম। এরকম করে 100 জন মেম্বার কী করে সবাইকে নাম্বারিং দেয়, প্রেফারেন্স দেয় যে আমার একে পছন্দ, এইভাবে কি প্রেফারেন্স দেয়। এইভাবে প্রথমবার ভোটিং হলো, দিয়ে প্রথমবার যখন কাউন্টিং করা হলো, কাউন্টিং করে দেখা গেল এ ভোট পেয়েছে 100টা ভোটের মধ্যে, এ ভোট পেয়েছে তোমার 40টা, সাপোজ বি ভোট পেয়েছে তোমার 30টা, ঠিক আছে, না 35টা ভোট পেয়েছে, ঠিক আছে, তাহলে কত হলো 75টা, আর সি পেয়েছে হচ্ছে 25টা ভোট। তাহলে কী হয়ে গেল, এখানে সি প্রথমে আউট হয়ে গেল। ওকে, এরপর কী হবে, এদের দুজনের মধ্যে আবার ভোটিং চলবে। ওকে, কীভাবে ভোটিংটা চলবে দেখো, এই যে সি এর যে 25টা ভোট পেয়েছে তো সি এর এখানে আবার ভোটিং খোলা হবে, খুলবে, খোলার পর দেখা যাবে সি এর যে প্রেফারেন্সটা দেখা যাবে, সি এর সাপোজ 25টা ভোটের মধ্যে 25টা ভোট সিকে পড়েছে, 25টা ভোটের মধ্যে এখানে যেমন একে পেয়েছে 40টা, এখানে এ আর বি, সি আছে, তো সি এর ধরো 25টা ভোট পেয়েছে, 25টা ভোটের মধ্যে সি মানে এর ফার্স্ট প্রেফারেন্স ছিল, সবারই 25 জনের ফার্স্ট প্রেফারেন্স ছিল সি, ঠিক আছে, এদের সেকেন্ড প্রেফারেন্স ছিল সাপোজ বি। 25 জনের মধ্যে 20 জন বিকে কী করেছে, 20 জন বিকে সেকেন্ড প্রেফারেন্সে রেখেছিল সি এর, আর 5 জন রেখেছিল একে, 5 জন রেখেছিল একে। এইটা কী হয়ে যাবে, এদের সাথে অ্যাড হয়ে যাবে, কী হয়ে গেলো, এদের সাথে অ্যাড হয়ে যাবে। কীভাবে হলো, তাহলে দেখো 40-এর সঙ্গে কি 5 অ্যাড হয়ে যাবে, আর 35-এর সঙ্গে 20টা অ্যাড হয়ে যাবে, তাহলে কী হয়ে গেলো 5 5 55টা ভোট পেয়ে গেলো কি বি, আর এ পেয়ে গেলো 45টা। তাহলে আমরা দেখছিলাম প্রথমে এ জিতছিল, কিন্তু যখন সি এর সেকেন্ড প্রেফারেন্স দেখলাম তখন দেখা গেলো বি জিতে গেলো, বি কত গেলো 55টা ভোট পেয়ে গেলো। তাহলে 100টার মধ্যে কী হয়ে গেলো, বি পেয়ে গেলো 55টা ভোট। সেই জন্য এখানে উইনিং ক্যান্ডিডেট কে হয়ে গেলো, উইনিং ক্যান্ডিডেট হয়ে গেলো তোমার কি বি, বুঝতে পারা গেলো। এইটাকে বলা হয় সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। কারণ কি একজনের কাছে কি আমরা কী করি, মানে ভোটটা কি ট্রান্সফার হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার একটা পদ্ধতি, এটা হচ্ছে একটা কমপ্লেক্স পদ্ধতি, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। আমরা কি দেখলাম এর আগে, কী দেখলাম অনলি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দেখলাম কোথায়, ইসরায়েলে। ওকে, সেখানে কী করে দেখলাম আমরা পার্টিকে ভোট দিচ্ছি, কিন্তু এখানে কি দেখছি আমরা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, যে 3 নম্বর যে ক্যান্ডিডেট হেরে গেছে সেই ক্যান্ডিডেটের ভোটটাও কি বাকি যারা কন্টেস্ট করছে তাদের মধ্যে কী হয় সেটা ডিভাইড হয়ে যাচ্ছে, যে সব থেকে কম ভোট পেয়েছে তার ভোটটা কী হয়ে গেলো, ডিভাইড হয়ে গেলো। কীভাবে ডিভাইড হয়ে গেলো বুঝতে পারা গেলো। এখানে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো ভালো করে। টোটাল 100টা ভোট ছিল, 100টা ভোটের মধ্যে প্রথম প্রেফারেন্সে 40টা ভোট পেয়েছে এ, বি পেয়েছে 35টা, আর সি পেয়েছে তোমার কটা 25টা। দেখা গেলো তাহলে সি সব থেকে কম পেয়েছে, তার মানে সি আউট হয়ে গেলো। সি এর যে সেকেন্ড প্রেফারেন্স, মানে 25 জন ক্যান্ডিডেট, 25 জন মেম্বার সিকে প্রথম প্রেফারেন্সে রেখেছিল, মানে 25 জন চেয়েছিল যে সি যেন আমাদের প্রেসিডেন্ট হোক, কিন্তু দেখো 25 জন সব থেকে কম। তো 25 জনের মধ্যে এরা 25 জন যারা ভোট তাদের সেকেন্ড প্রেফারেন্স ছিল বি, মানে যদি সি না হয় তার জন্য বি হয়। 20 জন বিকে চেয়েছিল সি এর মধ্যেই, তো এই 20টি হয়ে গেলো, এর সাথে অ্যাড হয়ে গেলো, দিয়ে কত হয়ে গেলো 55টা হয়ে গেলো এর সাথে, দিয়ে বি হয়ে গেলো উইনিং। কারণ একে সি এর যে 5 জন কী করেছিল, সি এর সাথে 5 জন এমন মেম্বার ছিল যারা একে চেয়েছিল সি এর পর, মানে সি যদি না হয় তারা যেন এ যেন আমাদের প্রেসিডেন্ট হয়, বুঝতে পারা গেলো। তাহলে সব থেকে বেশি ভোট পেয়ে গেলো কে, বি, সেজন্য বি হয়ে গেলো আমাদেরকে প্রেসিডেন্ট। এটাকে কী বলা, এই পদ্ধতিটাকে বলে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, বুঝতে পারা গেলো। এই পদ্ধতিটার কি একটা
ভালো দিক খারাপ দিক কী আছে, যেমন হচ্ছে মোর পার্টিস, অনেক রকম পার্টি এখানে অ্যাড হতে পারে। এখানে কি মাইনরিটি গভর্নমেন্ট, আগেই বললাম এখানটায়, আগেরটা কী বললাম, মাইনরিটি গভর্নমেন্ট, এখানে উইক গভর্নমেন্ট তৈরি হবে। কারণ কি সবার মধ্যে কি একটা মানে ফিকশন দেখা যাবে, কারণ সবার আইডিওলজি এক হবে না। আর কি একটা ইনস্টেবিলিটি দেখা যাবে গভর্নমেন্টের মধ্যে, কোনো কিছু বিল পাস করার ক্ষেত্রে, কোনো কিছু করার ক্ষেত্রে কি ইনস্টেবিলিটি থাকবে। বুঝতে পারলে এটাকে কী বলে? এটাকে বলে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। তাহলে এতদূর পর্যন্ত আমরা বুঝতে পারলাম। তাহলে দুটো পদ্ধতি দেখলাম, একটা হচ্ছে এফপিটিপি আর একটা হচ্ছে পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম। এরপর যখন আমরা প্রেসিডেন্টের ইলেকশন দেখবো তখন আমরা এই পদ্ধতিটাকে আরও একটু ভালো করে দেখবো। তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। দুটো পদ্ধতি আমাদের ইন্ডিয়ার যে ইলেকশন পদ্ধতি সেটা ভালো লেগেছে, কারণ এর পরবর্তীকালে আমাদের রাজ্যে ভোট আসতে চলেছে এবং আমাদের লোকসভা ভোটও হয়েছে। ওকে, তো ইলেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট এক্সাম পার্সপেক্টিভে। তো হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।